হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে যাদের থার্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্স আছে, তোমাদের যে সিক্স পেপারটা আছে, তো সেই পেপারের বাণিজ্যিক বিপ্লব যে প্রশ্ন 2021 সালে এসেছিল তোমাদের, তো তারই উত্তর আলোচনা করব। তাকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের উত্তর, দেখো ষোড়শ এবং সপ্তদশ শতকে ইউরোপে বাণিজ্য বিপ্লব ছিল একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এই যুগে বহির্দেশীয় ভৌগোলিক ও ঔপনিবেশিক বিস্তার এবং ইউরোপে প্রভূত পরিমাণ সোনা আমদানির ফলে ইউরোপীয় বাণিজ্যের বৈপ্লবিক রূপান্তর ঘটেছিল। নতুন বাণিজ্য ও সমুদ্রপথ আবিষ্কার এবং দক্ষিণ আমেরিকার সোনা ষোড়শ শতকে ইউরোপে এবং তার পরবর্তী যুগে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং বাণিজ্যিক রীতিনীতির প্রকৃতি নির্ধারণ করেছিল। এই যুগের বাণিজ্যের উল্লেখযোগ্য পরিবর্তনগুলি ছিল আন্তর্জাতিক বাণিজ্যের বিস্তার, আঞ্চলিক বাণিজ্যের অবসান, মহাসাগরীয় বাণিজ্য, প্রধানত আটলান্টিক ও ভারত মহাসাগরীয় বাণিজ্য, নতুন নতুন বাজারের উৎপত্তি ও প্রসার। 1550 থেকে 1700 খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপে এবং বিশেষত হল্যান্ড ও ইংল্যান্ডে আন্তর্জাতিক বাণিজ্যের উন্নতি এবং বিনিময় এবং ব্যাংকিং ব্যবস্থার প্রসারকে অর্থনৈতিক ইতিহাসবিদগণ বাণিজ্য বিপ্লব বলে আখ্যা দিয়েছেন। নেক্সট প্যারা, ষোড়শ শতকের এই বাণিজ্য বিপ্লব হঠাৎ করে ঘটেনি। মধ্যযুগ থেকে ইউরোপে যে দীর্ঘকালব্যাপী মন্দা চলেছিল, নানা ঘটনার ঘাত প্রতিঘাতে ষোড়শ শতকে তার অবসান ঘটেছিল এবং বাণিজ্য বৃদ্ধির পথ প্রশস্ত হয়েছিল। মধ্যযুগে যে সমস্ত ঘটনা বাণিজ্যিক অবনমনের জন্য দায়ী ছিল, তার মধ্যে অন্যতম ছিল মারাত্মক প্লেগ মহামারী, যা ইউরোপে ব্ল্যাক ডেথ নামে পরিচিত ছিল। এই বিধ্বংসী মহামারীর ফলে ইউরোপের জনসংখ্যা বিশাল অংশে কমে গিয়েছিল। প্রায় 12 থেকে 60% জনসংখ্যা হ্রাসপ্রাপ্ত হয়েছিল। জনসংখ্যা হ্রাসের সঙ্গে সঙ্গে কৃষি শিল্প বাণিজ্যের উপর বিরূপ প্রতিক্রিয়াও দেখা দিয়েছিল। প্রধানত জনসংখ্যা হ্রাসজনিত সমস্যার ফলে বিভিন্ন পণ্যের মূল্য, কৃষি ও শিল্পায়িত পণ্যের উৎপাদন যথেষ্ট কমে গিয়েছিল। বলা যায় বাণিজ্যের পরিমাণও হ্রাসপ্রাপ্ত হয়েছিল। অবশেষে প্লেগের প্রকোপ কমে এলে জনসংখ্যা বৃদ্ধি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। কৃষি ও শিল্পের মতো বাণিজ্যিক ক্ষেত্রেও এক প্রকার পুনর্জীবন লক্ষ্য করা যায়। নেক্সট প্যারা, ষোড়শ শতকের প্রথম দিকে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, চরম খাদ্যাভাব, দুর্ভিক্ষ, মহামারী প্রভৃতি প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট বিপর্যয় তেমনভাবে ঘটেনি। প্রধানত এই কারণেই আলোচ্য পর্বে ইউরোপীয় জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। এই জনসংখ্যা বৃদ্ধির হার 1620 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় অক্ষুণ্ণ ছিল। এই প্রবণতার সঙ্গে সামঞ্জস্য রেখে আলোচ্য সময়ে একদিকে যেমন শিল্প উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল, অন্যদিকে তেমনি ইউরোপের বাণিজ্যের পরিমাণও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। শুধু জনসংখ্যা বৃদ্ধি নয়, উৎপাদন বৃদ্ধি ও নতুন নতুন বাণিজ্য পথ আবিষ্কৃত হওয়ার ফলে এই যুগে ইউরোপীয় বণিকগণ আরও বেশি পরিমাণে পণ্যের বাণিজ্যিক আদান প্রদান করতে সক্ষম হয়েছিল। লাস্ট প্যারা বলার আগে তোমাদের বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, পারলে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি যদি মনে হয় একটু ভালো লাগছে বা তোমাদের যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু একটি লাইক অন্তর করে দিও। লাস্ট প্যারা তোমাদের, পঞ্চদশ শতকের প্রায় শেষ পর্বে পশ্চিম ইউরোপীয় বাণিজ্যের ক্ষেত্রে ভূমধ্যসাগরের গুরুত্ব ছিল অপরিসীম, কিন্তু ষোড়শ শতকের অন্তিম পর্বে ভূমধ্যসাগরীয় অঞ্চলের গুরুত্ব অনেকটাই কমে যায়। এই যুগে অর্থনৈতিক ভারসাম্য উত্তর পশ্চিমে আটলান্টিক উপকূলে সরে যায়। ইতিপূর্বেই বাণিজ্যিক রূপান্তরের ক্ষেত্রে নতুন বাণিজ্য পথ এবং দক্ষিণ আমেরিকার
সোনার ভূমিকার কথা বলা হয়েছে। এই সময়ে স্পেন এবং অন্যান্য ইউরোপীয় বণিকরা ব্যাপক পরিমাণে সোনা এবং রূপো স্পেন এবং ইউরোপের অন্যত্ব দাবি করেছেন। এই সময় পণ্যদ্রব্যের উৎপাদন যে হারে বৃদ্ধি পেয়েছিল, ইউরোপের বাজারে স্বর্ণ এবং রৌপ্যখণ্ডের যোগান তার চেয়ে অনেক বেশি হারে বৃদ্ধি পেয়েছিল। প্রধানত এই কারণেই ইউরোপীয় মহাদেশে ব্যাপক মুদ্রাস্ফীতি হয়েছিল। এই মুদ্রাস্ফীতি একদিকে যেমন দ্রব্যমূল্য বিপ্লব ঘটিয়েছিল, অন্যদিকে তেমনি এই প্রক্রিয়ায় বাণিজ্য বিপ্লবকেও ত্বরান্বিত করেছিল। তো এই ছিল তোমাদের আলোচনা। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একে লাইক করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসছি।